শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ফাঁস করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, বিদ্রোহী নাকি পরিশোধিত আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ফাঁস করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারত বাংলাদেশের জন অসন্তোষ সম্পর্কে আগে থেকেই জানত। 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে থেকেই এই বিষয়টি স্পষ্ট ছিল, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে জয়শঙ্কর আরও বলেন, সে সময় শেখ হাসিনার পক্ষে ভারতের তেমন কিছু করা সম্ভব হয়নি, কারণ তার ওপর ভারতের যথেষ্ট প্রভাব ছিল না। ফলে ভারত সরকার কেবল পরামর্শ দিতে পারত বলে সংসদ সদস্যদের জানিয়েছেন তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়ালে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে এমন সতর্কবার্তা জাতিসংঘ আগেই দিয়েছিল। শনিবার পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা ডক্টর জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান ছিল আলোচনার প্রধান বিষয়। বিদ্রোহী নাকি পরিশোধিত আওয়ামী লীগ। প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা নিয়ে রাজনীতির অন্দরমহলে চলছে টানাপোড়েন। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে আওয়ামী লীগ নিয়ে দুটি বিকল্প ভাবনার কথা জানতে পারছে সমকাল। একটি পক্ষ চায় শেখ হাসিনা ও তার পরিবারের সবাইকে বাদ দিয়ে বিদ্রোহী আওয়ামী লীগ গঠন করানো। আরেকটির বিকল্প হলো শেখ হাসিনার সম্মতিতে তার পরিবর্তে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড তথা পরিশোধিত আওয়ামী লীগকে ভোটে রাখা। এদিকে রাজনৈতিক সূত্রগুলোর সমকালকে জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ দিয়েছে। এই চাওয়া পূরণে শেখ হাসিনা বিরোধী নেতাদের আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া যায় কিনা এই ভাবনা রয়েছে অন্তর্বর্তী সরকারের একাংশের মধ্যে। তবে এই সুযোগ পেতে হাসিনা বিরোধী নেতাদের জুলাই গণহত্যা, 3টি বিতর্কিত নির্বাচন, গুম, খুন, ব্যাংক লুট, টাকা পাচারের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই প্রক্রিয়াকে রিকনসিলিয়েশন বলতে চাচ্ছেন কেউ। তাতে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের কয়েকজনের সায় আছে। বিএনপির সূত্রগুলো জানায়, শেখ হাসিনা এবং যাদের বিরুদ্ধে জুলাই গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ আছে তাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে এলে আপত্তি নেই দলটির। এদিকে রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা আছে, তবে তিনি বিদ্রোহী হতে রাজি নন। প্রতিবেদনে বলা হয়েছে, ইফতার মাহফিলকে কেন্দ্র করে গত শুক্রবার রাজধানীর পুলিশ অফিসার্স ম্যাচে অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা বিশেষ বৈঠকে বসেন। জানিয়ে বাহিনীটির মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনুমতি ছাড়া এই বৈঠকে অংশ নেওয়ার কারণে কয়েকজন কর্মকর্তার কাছে এরই মধ্যে ব্যাখ্যাও চেয়েছে পুলিশ সদর দপ্তর। জানা গেছে, ডিআইজির ওই বৈঠকে ছিলেন একজন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও একাধিক পুলিশ সুপার। এতে অংশ নেওয়া কর্মকর্তাদের অনেকেই বিএনপির সমমনা হিসেবে বাহিনীতে পরিচিত। এক অতিরিক্ত ডিআইজি বৈঠকটির সমন্বয় করেন। পুলিশ কর্মকর্তারা বৈঠকটিতে বাহিনীর ভেতরে বিভিন্ন গ্রুপিং নিয়ে আলোচনা করেছেন। বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, পুলিশ একটি ডিসিপ্লিন ফোর্স। সদর দপ্তরকে না জানিয়ে কর্মকর্তারা স্টেশন ত্যাগ করতে পারেন না, এর ব্যাখ্যাই তাদের কাছে চাওয়া হয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা। খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার থামাতে মাসখানেক আগে অনুরোধ জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, কিন্তু তার অনুরোধেও ঐক্য বিনষ্টকারীদের অপচেষ্টা থামেনি। কয়েকজন প্রবাসী বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট বেশ কিছুদিন ধরেই সেনাপ্রধান সম্পর্কে কটূক্তি ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক পোস্টে ক্যান্টনমেন্টের চাপের কথা বলে ব্যাপক আলোচনার জন্ম দেন। যদিও তার এই বক্তব্য নিজ দলের অনেকেই সমর্থন করেননি। বিশেষজ্ঞরা বলছেন, সেনাপ্রধান ও সেনাবাহিনী বিরোধী আক্রমণাত্মক বক্তব্য দেশে বিভাজন তৈরি করতে পারে এবং কৌশলগতভাবে
রাষ্ট্রকেই দুর্বল করতে পারে। সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিরুদ্ধে একটি পক্ষের আক্রমণাত্মক বক্তব্য এবং বিষোদগার অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা। প্রতিবেদনে বলা হচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক নিয়ে ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের ভিন্ন ভিন্ন পোস্ট নিয়ে দলটির ভেতরে অস্বস্তি তৈরির পাশাপাশি নানা আলোচনা চলছে। দলটির নেতাদের অনেকে এই দুইজনের ফেসবুক পোস্টকে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি বলছেন। নিজেদের মধ্যে আলোচনায় নেতাদের কেউ কেউ এমন প্রশ্ন তুলছেন যে এ ধরনের কর্মকাণ্ডে এনসিপি হাস্যরসের বস্তু হয়ে উঠছে কিনা। এর মধ্যে সার্জিস আলমের পোস্টের নিচের মন্তব্যের ঘরে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের একটি মন্তব্য সবার নজর কাড়ে। তিনি প্রকাশ্যে বলেছেন, হাসনাত কিংবা সার্জিসের মধ্যে কেউ একজন মিথ্যা বলছেন। এনসিপিকে বিতর্কিত করার এজেন্ডা কাদের? সেই প্রশ্ন ওই মন্তব্যে তুলেছেন আব্দুল হান্নান মাসুদ। এনসিপি সূত্রে প্রথম আলো বলছে, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ লিখেছেন, গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করছেন। ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন ইচ্ছা যা বলে বেড়াচ্ছেন, সেগুলো যে স্ববিরোধী হয়ে যাচ্ছে সেটি নিয়েও তাদের কোনো উদ্বেগ নেই। যদি সেলিব্রিটি ফেস, কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়েই রাজনীতি করতে চান, তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন। আরও বলা হয়েছে, সংস্কার প্রশ্নে এখন পর্যন্ত দেয়া কমিশনের সুপারিশে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে মতামত জমা দিয়েছে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। ঐক্যমত্য কমিশনের সুপারিশে 1971 সাল এবং 2024 সালকে এক কাতারে আনার বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে বিএনপি। রাষ্ট্রীয় নাম পরিবর্তনের প্রস্তাবেও সায় দেয়নি দলটি। বিচার বিভাগের ক্ষেত্রে প্রায় সব প্রস্তাবে বিএনপি একমত। এদিকে সংবিধানের মূল নীতিতে আল্লাহর প্রতি অবিচল ইমান আস্থা ফিরিয়ে আনতে মত দিয়েছে জামায়াত। দলটি সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন প্রক্রিয়া ও দুর্নীতি দমন কমিশনের বিষয়ে কিছু পয়েন্টে দ্বিমত করেছে। জামায়াত পিআর ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়। সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে জামায়াত আস্থা ভোট বাজেট সম্পর্কে 70 অনুচ্ছেদ অনুযায়ী কিভাবে দায়িত্ব পালন করবে সে ব্যাপারে মতামত দিয়েছে। জামায়াত জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায় না। ওদিকে জাতীয় নাগরিক পার্টি কমিশনের 166টি সুপারিশের মধ্যে 113টির পক্ষে মত দিয়েছে দলটি। 29টি প্রস্তাবে আংশিকভাবে একমত এবং 22টি প্রস্তাবের বিষয়ে দ্বিমত প্রকাশ করে দলটি। নয়ার সংবিধান ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর মাইল ফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। তিনি বলেছেন, এই সফর নিয়ে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। খুব স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার সফরের ওপর নজর থাকবে ভারত ও যুক্তরাষ্ট্রের। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরকে সামনে রেখে আমরা কাজ করছি। দুই দেশ কিভাবে পারস্পরিকভাবে লাভবান হতে পারে সেটি আমাদের লক্ষ্য। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি সই হবে না, কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। এই সফরে চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বাংলাদেশ যুক্ত হওয়ার সিদ্ধান্ত হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্র জানায়, গত বছরের 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগেই বাংলাদেশে হাসিনা বিরোধী জনরোষ তৈরি হওয়ার ব্যাপারে ভারত অবগত ছিল বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শ কমিটির সদস্যদের তিনি কথা জানিয়েছেন। তবে শেখ হাসিনার ওপর পর্যাপ্ত প্রভাব না থাকায় পরামর্শ দেওয়া ছাড়া ভারত তেমন কিছু করার পরিস্থিতিতে ছিল না বলেও পার্লামেন্ট সদস্যদের জানান তিনি। এই সময় জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথাও উল্লেখ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি বিবিসির হার্ড টকে ভলকার তুর্ক বলেছিলেন, বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। সূত্র জানায়, 24 জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঈদের ছুটির পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো আনুষ্ঠানিক
আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে যাচ্ছে প্রধান প্রসিকিউটরের কার্যালয়। এর মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী দ্বারা ঢাকার আশুলিয়ায় 6 জনের লাশ পুরানোর অভিযোগে করা মামলাটির তদন্ত সংস্থার সম্প্রতি প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে মামলার খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। শুরুতেই মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। এই বিষয়ে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গতকাল রোববার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আমরা প্রতিবেদনটি যাচাই বাছাই করছি। যাচাই বাছাই শেষ করার পর বিচারের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেব। তবে তাজুল ইসলাম এই মামলায় চূড়ান্ত অভিযুক্তদের নাম প্রকাশ করেননি। সূত্র জানায়, 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা যেভাবে বেড়েছে, নতুন কর্মসংস্থান বেড়েছে তার তুলনায় একেবারেই সামান্য। আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্বব্যাংকের এক পর্যালোচনায় উঠে এসেছে 2013 থেকে 2022 সাল পর্যন্ত 1 দশকে দেশে কর্মক্ষম জনগোষ্ঠী বেড়েছে গড়ে 1.5% হারে, যদিও একই সময়ে কর্মসংস্থান প্রবৃদ্ধি হয়েছে 0.2%। উল্লেখ্য, যে কোনো দেশে 15 থেকে 64 বছর বয়সীদের কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে ধরা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।